আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় রাসায়নিক পর্যায় সারণীর অধ্যায় নিয়ে। তো পর্যায় সারণীর অধ্যায় আজকে আমাদের পার্ট 5 রিভিশন ক্লাস। তোমরা বই সামনে রাখবে, তাহলে তোমাদের জন্য উপকার হবে। তোমরা পর্যায় সারণীর যে অধ্যায়টি আছে সেটি খোলো। এখানে আমাদের দেখানো হয়েছে 62 পৃষ্ঠায় যে ত্রয়ী সূত্র, ডোব্রাইনের ত্রয়ী সূত্র 62 পৃষ্ঠার মাঝামাঝিতেই আছে। ডোব্রাইনের ত্রয়ী সূত্র এটা তোমরা মুখস্থ করবে। মাঝামাঝিতে আছে 1829 সালে ডোব্রাইন একটি ত্রয়ী সূত্র দিয়েছিল। উনি বলল, ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। উনি বলল প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করে অর্ধেক করলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর পাওয়া যায়। এই যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। প্রথম এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, এটাকে বলা হয় ডোব্রাইনের ত্রয়ী সূত্র। এখন সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম হচ্ছে সোডিয়াম 23 আর অ্যালুমিনিয়াম হচ্ছে 27। 23 আর 27 এদের যোগ করে অর্ধেক করতে বলা হয়েছে। তাহলে যোগ করলে হইল গিয়া 50 আর 2 দিয়ে অর্ধেক করলে হচ্ছে 25। অর্থাৎ ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হবে 25 বা 25-এর কাছাকাছি। আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কিন্তু 24। ম্যাগনেসিয়ামের পারমাণবিক কত? 24। অর্থাৎ ডোব্রাইনের ত্রয়ী সূত্র অনুযায়ী প্রথম এবং তৃতীয় মৌল যে কোনো সিরিয়ালে 3টা ধরতে হবে। ওই 3টার প্রথম এবং তৃতীয়টার পারমাণবিক ভর যোগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে অর্ধেক করলে, দ্বিতীয়টার পারমাণবিক ভর পাওয়া যায় বা তার কাছাকাছি থাকে। এটাকে বলা হয় ডোব্রাইনের ত্রয়ী সূত্র। এরপর হচ্ছে অষ্টক নিয়ম, নিউল্যান্ডের অষ্টক সূত্র। মৌলসমূহের যদি এটা 1864 সালে নিউল্যান্ডের অষ্টক সূত্র দিয়েছিল। অর্থাৎ পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হলে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। অর্থাৎ মৌলসমূহকে যদি আমরা সাজাই, তাহলে 1 নম্বরটার যে ধর্ম, এর সিরিয়ালে 8 নম্বরটার ধর্মের সাথেও এর ধর্মের মিল পাওয়া যাবে। ঠিক একইভাবে সোডিয়ামের নিচে আমরা যে পটাশিয়াম দেখি, সোডিয়ামের পরবর্তী 8 নম্বর মৌলটা হচ্ছে পটাশিয়াম। তো সেজন্য সোডিয়াম আর পটাশিয়ামের ধর্মও এক। আমরা সেটা পার্ট 3 এবং পার্ট 4-এ আলোচনা করছিলাম। সবার ধর্ম যে এক, একই গ্রুপে সকল মৌলগুলোর ধর্ম একই। এরপরে মেন্ডেলিফের যে পর্যায় সূত্রটি ছিল, মৌলসমূহ এই একই পৃষ্ঠায়গুলো আছে 62 পৃষ্ঠায়। মৌলসমূহ ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। ভর বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের ধর্মগুলো আবর্তিত। আমাদের পার্ট 3-এ আমরা মৌলসমূহের ধর্ম নিয়ে আলোচনা করছি। সবার ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। এরপর হচ্ছে বিজ্ঞানী মোসলে 1913 সালে, এটা 65 পৃষ্ঠায় আছে, এই যে ভর শব্দটা উঠাই দিয়ে সংখ্যা শব্দটা যুক্ত করছে। বিজ্ঞানী মেন্ডেলিফের সংখ্যা শব্দটা যুক্ত করছে। কি বলছিল? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। সুন্দর মতো এখানে লেখেনি, এটা ওই মেন্ডেলিফেরটার যে ভর শব্দটা আছে ওইটা উঠাই দিয়ে সংখ্যা শব্দটা যুক্ত করলেই মোসলের কথাটা চলে আসে। কি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বলছিল মেন্ডেলিফ, মোসলে বলছিল পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। এরপর হচ্ছে 63 পৃষ্ঠা আমাদের যে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণী নিয়ে আমরা চতুর্থ পার্টে আলোচনা করছিলাম। যে 1 নম্বর গ্রুপটা হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, 11 নম্বর গ্রুপের প্রথম 3টা হচ্ছে মুদ্রা ধাতু, 16 নম্বর গ্রুপটা হচ্ছে চালকোজেন, আকরিক উৎপাদন করে, 17 নম্বর গ্রুপটা হচ্ছে হ্যালোজেন, সামুদ্রিক লবণ তৈরি করে, 18 নম্বর গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয়, এরা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। ধাতু আছে মোট 91টা, অধাতু আছে 20টা, আর অপধাতু বা অর্ধধাতু আছে 60টা। তো মোট 118টা মৌল আছে। এর মধ্যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, কারণ হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম। অন্যদিকে যেটা পার্ট 4-এ আলোচনা হয়নি, সেটা হচ্ছে ল্যান্থেনাইট সারি আর অ্যাক্টিনাইট সারি। 57 থেকে 71 পর্যন্ত ল্যান্থেনাম থেকে শুরু, তাই এই সারির নাম দেওয়া হয়েছে ল্যান্থেনাইট সারি। আবার 89 থেকে 103 পর্যন্ত এটাকে দেওয়া হয়েছে অ্যাক্টিনাইট সারি। অ্যাক্টিনিয়াম থেকে শুরু হয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে অ্যাক্টিনাইট সারি। এটাও ব্যতিক্রম। এই সবগুলোকে যদি এখানে স্থান দিত, তো অন্যগুলোর ধর্ম ব্যতিক্রম হয়ে যেত। সবগুলোকে 57 থেকে 71 পর্যন্ত সিরিয়াল করলে ওই আমরা যে বললাম হ্যালোজেন, নিষ্ক্রিয়, এদের সবগুলা এলোমেলো হয়ে যেত। তাই এদেরকে আলাদা স্থান দিতে হয়েছে। পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষায় এদেরকে আলাদা স্থান দিতে হয়েছে। যদি কখনো আসে এভাবেই লিখতে হবে। পর্যায় সারণীর
ধর্মগুলো ঠিক রাখার সাথে মৌলগুলোর ধর্ম এবং পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষায় এভাবে স্থান করা হয়েছে এদেরকে। এরপরে যদি দেখি আমরা 66 পৃষ্ঠায় অনেকগুলো এমসিকিউ আছে, যে এখানে পর্যায় সারণী সম্পর্কে 7টি পর্যায় আছে, 18টি গ্রুপ আছে, একটি পর্যায়ে মোট 2টি প্রথম পর্যায়ে আছে 2টি মৌল, 2টি পর্যায়ে আছে 8টি করে মৌল, চতুর্থ পর্যায়ে 18টি, 6 নম্বর পর্যায়ে আছে 32টি। এরকম করে অনেক এমসিকিউ আছে। এই যে ABCDE দিয়ে লেখা এই এমসিকিউগুলো তোমরা দাগ দিয়ে রাখবে, এগুলো থেকে একটা না একটা এমসিকিউ আসবে। 67 পৃষ্ঠা আলোচনা হয়েছে যে কীভাবে আমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে পারি, সেটা আমাদের পার্ট 4-এ আলোচনা হয়েছে। তোমরা একটু দেখে নিবে কীভাবে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বাইর করা যায়। এখানে আমাদের আলোচ্য বিষয় হলো মূলত 70 পৃষ্ঠায় যে একদম মাঝখান দিয়ে একটা লাইন, ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় কেন, যদি এই প্রশ্নটা আসে, ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় কেন, তোমরা যে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে বলবে। এখন উদ্দীপকে মৌল যদি 3টা থাকে, তোমরা মৌল 3টারই ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাস করে তার গ্রুপ এবং পর্যায় বের করবে, এটা তোমার কাজ। গ্রুপ এবং পর্যায় বের করলে একটা মৌল কত নম্বর গ্রুপ কত নম্বর পর্যায়ে আছে এটা আমরা সহজে বের করে ফেলতে পারি। সহজে বের করার পর কী বলতে পারি, অর্থাৎ এই যে ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস করেই আমি তার ধর্ম সিলেক্ট করতে পারছি, সে কত নম্বর গ্রুপে তার ধর্ম তত, ওই গ্রুপের সবার ধর্ম তো একই থাকে, প্রত্যেকটা গ্রুপের তো সবার ধর্ম একই, অর্থাৎ এদের ধর্ম সহজে ব্যাখ্যা করা যায়, এদেরকে পর্যায় সারণীতে সহজে খুঁজে বের করা যায়, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। তাই ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। যদি এই প্রশ্নটা আসে, আমরা তাদের গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা বের করে দিব, বের করে বলবো এরা এই গ্রুপের এবং তার ধর্ম এটা। আর হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম, ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড সারণী নিয়ে আলোচনা হয়েছে। তারপর হচ্ছে ধাতব ধর্ম অধাতব ধর্ম। পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। আর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম কমে। খেয়াল রাখবে। পরমাণুর আকার বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন প্রোটন সংখ্যা বৃদ্ধির কারণে আকর্ষণ বেড়ে যায়, আকার ছোট হয়ে যায়। উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন প্রোটন সংখ্যা তো বাড়েই, সাথে কক্ষপথও বাড়ে। কক্ষপথ বাড়লে পরমাণুর কেন্দ্রের প্রোটন এবং দূরবর্তী ইলেকট্রনের আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে গেলে আকারও কী হয়ে যায়, বেড়ে যায়। তো পরমাণুর আকারটা খুবই গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তি মৌলসমূহের পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যায়, তত আয়নে পরিণত করতে তত বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ তার থেকে গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক ইলেকট্রন অপসারণ হলে সে ধনাত্মক Na+, দেখছি না, সোডিয়াম একটা ইলেকট্রন থাকলে Na+, অর্থাৎ একটা ইলেকট্রন অপসারণ করলে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন পর্যায় সারণীর যে ডানের মৌলগুলো আছে, এরা তো ইলেকট্রন সাধারণত এরা তো নেয়, এদের থেকে আমি নিতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন হবে। আর এদের আকারও ছোট, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যায় না, তো আকার ছোট হয়ে গেলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, আয়নে পরিণত করতে শক্তি বেশি প্রয়োজন, একটা ইলেকট্রন নিতে শক্তি বেশি লাগবে। এবার আসে ইলেকট্রন আসক্তি, ঠিক একইভাবে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে দিয়ে গেলে আবার কমে যায়। তো এগুলোর ব্যতিক্রম নিয়ে আমাদের পার্ট 1-2-তে আলোচনা হয়েছে। ইলেকট্রন আসক্তি, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়ে। সোডিয়ামের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি নাকি ক্লোরিনের বেশি? সোডিয়ামের তো আসক্তি নাই, উল্টা ত্যাগ করে, আর ক্লোরিন গ্রহণ করে, তাহলে ক্লোরিনের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। তাহলে বুঝলাম পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। আর আছে তড়িৎ ঋণাত্মকতা, যারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, মানে অধাতু সমযোজী বন্ধনে আবদ্ধ হলে ইলেকট্রন যুগলকে যে কোনো একটা মৌল নিজের দিকে টেনে ধরে রাখে, যে টেনে ধরে রাখতে পারে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তো পর্যায় সারণী বাম থেকে ডানের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতাও বেশি, উপর থেকে নিচের দিকে গেলে কমে, বাম থেকে ডানে গেলে বাড়ে। এরপরে এখানে আলোচনা হয়েছে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় অবস্থান্তর মৌল, এটা আমরা পার্ট 4-এ আলোচনা করে ফেলছি। তো ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? কারণ ক্যালসিয়াম ক্ষার তৈরি করে। ক্যালসিয়াম যদি ধাতুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাও ক্ষার তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করলেও ক্ষার তৈরি করে। আর হিলিয়াম নিষ্ক্রিয় কেন? কারণ হিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন দেওয়া পরিপূর্ণ, সে ইলেকট্রন দিতে পারে না, নিতে পারে না, তাই সে নিষ্ক্রিয়। আর এখানে দেখা হয়েছে একই গ্রুপের 77 পৃষ্ঠায় একই গ্রুপের মৌলগুলোর ধর্মও একই। এখানে আমরা দেখছি হাইড্রোজেন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, আবার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড তৈরি করে। হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড আবার ধাতুর কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ পানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এগুলো আমরা পার্ট 4-এ আলোচনা করা হয়ে গেছে। তো অর্থাৎ একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই,
তাদের সক্রিয়তার ক্ষেত্রে আমরা বলছিলাম গ্রুপ 1-এর মৌলগুলো যেটা দেখা যাচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের মধ্যে লিথিয়ামের যে সক্রিয়তা সেটি সবচেয়ে কম, অর্থাৎ 1 নম্বর গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে। লিথিয়াম থেকেও সোডিয়ামের সক্রিয়তা বেশি, সোডিয়াম থেকেও পটাশিয়ামের সক্রিয়তা বাড়ে। আর 17 নম্বর গ্রুপ উপরেরটারই সক্রিয়তা বেশি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা কমে। যেমন ফ্লোরিনের সক্রিয়তা বেশি, উল্টাটা আর কি, 1 নম্বর আর 17 নম্বর উল্টা। ফ্লোরিনের সক্রিয়তা বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। আর এদের বৈশিষ্ট্য এবং এদের ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল। আশা করি তোমরা যদি 5টি পার্ট ঠিকমতো দেখে থাকো তাহলে তোমরা এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল আসলে দিতে পারবে, কারণ এখানে বোর্ড কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তোমরা যদি বইতে যেভাবে দাগাইতে বলছি ওইভাবে দাগাই রাখো, যেভাবে বোঝানো হয়েছে ওইভাবে যদি বুঝে ফেলো, ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন দিতে পারবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।